শুরু করা যাক। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটা বাংলা ভাষা নিয়ে একটা কোটেশন দেওয়া আছে, এটা এর আগেও বলেছিলাম, আপনারা যারা বাংলা ক্লাস করেছেন তারা জেনে থাকবেন। তাহলে আমরা পরেরটাতে যাই। লব্ধিতে আপনারা আজকে ক্লাস করতে এসেছেন, আপনাদের সবাইকে বাংলা ক্লাসে স্বাগত। এখন ক্লাসের কিছু নিয়মাবলী আছে, হ্যাঁ। নিয়মাবলীর মধ্যে প্রথম নিয়মাবলী হচ্ছে আপনারা সবাই ক্লাসে মিউটেড থাকবেন, ঠিক আছে? আচ্ছা। আর এই যে অ্যানোটেট করা যাবে না, আমি অ্যানোটেশনের অপশন আপনাদের অফ করে দিচ্ছি। টিচারের খাতায় কি দাগ দেওয়া যায় বলেন তো? দাগ দেওয়া যায় না। আচ্ছা, বলছিলাম যে আমাকে দেখা যাচ্ছে না কেন? দেখা না যাওয়ার কারণ হচ্ছে জুম ক্যামেরা আমার চোখকে মানুষের চোখ হিসেবে ডিটেক্ট করতে পারে না, এই জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে দেয়। তো ব্যাকগ্রাউন্ড বানিয়ে দেয় বলে আমি ওই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে মিশে একাকার হয়ে গিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি হচ্ছে আপনাদের সাকিরা মিস, আজকে পুরো ক্লাস জুড়ে আমি আপনাদের সাথে থাকবো। আচ্ছা, ক্লাস রুলস নিয়ে বলছিলাম। ক্লাস রুলস গুলো একবার আমি বলে দেই। দেখেন, কিপ ক্যামেরা অন সো দ্যাট দ্য টিচার ক্যান সি ইউ। আপনাদের সবার ক্যামেরা অন থাকা লাগবে। কিপ ইউর মাইক্রোফোন অফ ইফ ইউ হ্যাভ ফিনিশ টকিং। আপনারা আপাতত কেউ কথা বলছেন না। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টলি কারো কারো মাইক্রোফোন অন হয়ে যাচ্ছে, আমি সেটা অফ করে দিচ্ছি। তো আপনাদের দায়িত্ব হচ্ছে পুরো ক্লাস জুড়ে আপনাদের যখন আপনারা কথা বলবেন না আমার সাথে, তখন আপনাদের মাইক্রোফোনটা মিউটেড রাখবেন। আর যখন কথা বলার প্রয়োজন হবে তখন মাইক্রোফোনটা আনমিউট করে আমার সাথে কথা বলবেন। কিন্তু কথা বলার আগে একটা শর্ত আছে। কি শর্ত সেটা? সেটা হচ্ছে জুমের যে হ্যান্ড রেইজ করার অপশনটা, সেটা দিয়ে আপনাদের হ্যান্ড রেইজ করবেন। এরপরে আমি যখন বলবো যে হ্যাঁ অমুক বলো, যেমন ধরেন আহ কে এটা, আহ, অমৃতা ধরেন আমার সাথে কথা বলতে চাচ্ছে, অমৃতা হ্যান্ড রেইজ করলো, তখন আমি বলবো যে হ্যাঁ অমৃতা বলো। তখন অমৃতা কি করবে? অমৃতা তার মাইক্রোফোনটা আনমিউট করে আমার সাথে কথা বলবে, ঠিক আছে? আর বাকি সময় জুড়ে তার মাইক্রোফোনটা মিউটেড রাখবে। আচ্ছা, আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে লিখিত অংশ নিয়ে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, আবেদনপত্র রচনা ও অনুচ্ছেদ লিখার নিয়ম, ঠিক আছে? আজকে হয়তো আমরা পুরোটা আহ, মানে সবগুলো টপিক হচ্ছে কভার করতে পারবো না আমাদের ক্লাস জুড়ে, কিন্তু দেখা যাক কতটুকু কভার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে অনুচ্ছেদ নিয়ে বলবো। দেখেন, অনুচ্ছেদের একটা সংজ্ঞা দেয়া আছে। কি বলেছে? যে কোন সুনির্দিষ্ট বিষয় অবলম্বনে অল্প কিছু ব্যাখ্যা ব্যবহার করে একটি স্বয়ংসম্পূর্ণ প্যারা রচিত হলে তাকে অনুচ্ছেদ বলে। আচ্ছা, এখানে বইয়ের ভাষায় অনেক কঠিন করে বলেছে। আমি যদি মানে আপনাদের বোধগম্য করে বলি বা আরো সহজভাবে বলি, তাহলে কি বলবো? যে যে কোনো একটা টপিক বা যে কোনো একটা বিষয় নিয়ে আমি সম্পূর্ণভাবে বিষয়টা ছোট করে ব্যাখ্যা করব। তাহলে অনুচ্ছেদ কি? অনুচ্ছেদ হচ্ছে একটা ছোট ব্যাখ্যা, কিন্তু এমন না যে ব্যাখ্যাটা ছোট বলে ব্যাখ্যাটা সম্পূর্ণ বা স্বয়ংসম্পূর্ণ না। ব্যাখ্যাটা স্বয়ংসম্পূর্ণ, ব্যাখ্যাটা ছোট, এবং ব্যাখ্যাটা কোনো একটা সুনির্দিষ্ট বিষয় ঘিরে, ঠিক আছে? আচ্ছা, তো অনুচ্ছেদের কিছু নিয়মাবলী আছে, নিয়মাবলীগুলো আমরা এখন জেনে নিব ইনশাআল্লাহ। দেখেন, এখানে 1 2 3 4 5 6টা বুলেট পয়েন্টসে আমরা নিয়মাবলী নিয়ে বিস্তারিত দেখতে পাচ্ছি। প্রথমে কি বলেছে? অনুচ্ছেদ রচিত হবে একটি মাত্র প্যারায়। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে অনুচ্ছেদ কয়টা প্যারার মাধ্যমে রচিত হয়, উত্তর কি হবে বলেন তো? একটি। একটি। আচ্ছা, তারপরটাতে অনুচ্ছেদের রচনায় সবসময় একটি ভাব বা বিষয়ের উপর লক্ষ্য রাখা দরকার। তাহলে এটা তো দেখলেন, একটু আগেই বললাম যে বিষয় থাকবে কয়টা? একটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন কি বলেছে? একটি অনুচ্ছেদের মধ্যে একাধিক ভাব বা বিষয়ের অবতারণা করা ঠিক নয়। প্রথমেই বললো যে একটা বিষয়, তারপর বললো যে একটার বেশি করা উচিত না। একই কথা আর কি, জাস্ট দুই ভাবে বলেছে আর কি। তারপরে দেখেন, তারপরে বলেছে কি অনুচ্ছেদের বক্তব্য স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সেটা আমরা সংজ্ঞাতেই শিখেছি না,
যে অনুচ্ছেদের বক্তব্য স্বয়ংসম্পূর্ণ হতে হবে, তাই তো? আচ্ছা, কেউ আমাকে বলেন তো যে স্বয়ংসম্পূর্ণ এই ব্যাপারটার মানে কি? বলেন তো। একটু আগেই বলেছি, কেউ বলেন। আর তো বলতে হবে। সম্পূর্ণ ঘটনা কিন্তু সংক্ষেপে বলতে হবে। আচ্ছা, স্বয়ংসম্পূর্ণ শব্দটার অর্থ, হ্যাঁ সেটা বুঝেছি সাইফ, থ্যাংক ইউ সো মাচ। সেটা তো অনুচ্ছেদের স্বয়ংসম্পূর্ণ দিকটা বলেছেন। এমনি স্বয়ংসম্পূর্ণ বলতে আমরা কি বুঝি? কোনো কাজ সম্পূর্ণ করা হয় এমন। পরিপূর্ণ। ভেরি গুড। স্বয়ংসম্পূর্ণ মানে সে নিজে নিজে সম্পূর্ণ। আচ্ছা, তারপরে কি বলেছি যে 10 থেকে 15 বাক্যের অনুচ্ছেদ হলো আদর্শ অনুচ্ছেদ। এই যে আমরা একটু আগে শুনছিলাম যে অনুচ্ছেদ হচ্ছে ছোট হবে, ছোট ব্যাখ্যা। সেই ছোট ব্যাখ্যাটা মোট মানে কত বাক্যের হবে? 10 থেকে 15 বাক্যের হলে সেটাকে আমরা আদর্শ অনুচ্ছেদ বলে থাকি। এবং অনুচ্ছেদের প্রথম বাক্যে মূল ভাব বা বিষয়ের উল্লেখ করা হয়। তাহলে মূল ভাব বা বিষয় অনুচ্ছেদের কোথায় আমরা উল্লেখ করে থাকি বলেন? প্রথম বাক্য। আচ্ছা, প্রথম বাক্যে। ঠিক আছে, আমরা তাহলে এতগুলো কথা তো বুঝতে পেরেছি, তাই তো? আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলেছে যে অনুচ্ছেদের বাক্যসমূহের মধ্যে সঙ্গতি ও পরম্পরা বজায় রাখতে হবে। একই কথার পুনরাবৃত্তি, ব্যাখ্যা বিশ্লেষণ বর্জন করতে হবে। এখানে কেউ আমাকে বলেন তো যে এই সঙ্গতি বলতে কি বোঝায়, বা এই যে হচ্ছে পরম্পরা এটা বলতে কি বোঝায়? কেউ কি বলতে পারেন যে সঙ্গতি মানে কি? আচ্ছা, সঙ্গতি, দেখেন সঙ্গতি শব্দটা শুনলে বোঝা যায় না যে সঙ্গ নিয়ে কথা বলছে। সঙ্গ নিয়ে কথা বলা মানে কি যে তাদের মধ্যে সামঞ্জস্য, বা তারা যে একই পথে হাঁটছে বা মিলছে, তাদের মাঝে মিল থাকবে এই বিষয়ে। আর পরম্পরার অর্থ তো মোটামুটি সবাই জানি। কেউ একজন বলেন তো পরম্পরা অর্থ কি? কেউ জানি না? আচ্ছা, অসুবিধা নেই। পরম্পরা বলতে বোঝায় ধরেন একটার পর আরেকটা আসার যে নিয়মটা, মানে ধারাবাহিকতা। যে ধরেন একের পরে দুই আসে, দুইয়ের পরে তিন আসে। তো অনুচ্ছেদের বাক্যসমূহের মধ্যে এক বাক্যের সাথে পরের বাক্যের মিল থাকতে হবে, এবং এক বাক্যের ধারাবাহিকতা বজায় রেখে পরের বাক্য আসবে। এইটুকু আমরা অনুচ্ছেদের মধ্যে এই জিনিসগুলো খেয়াল রাখবো। তারপর বলেছি কি যে মিল থাকবে ঠিক আছে, কিন্তু পুনরাবৃত্তি, ব্যাখ্যা বিশ্লেষণ এসব বর্জন করতে হবে। দেখেন, এই যে ব্যাখ্যা বিশ্লেষণ বর্জন করার কথা বলেছে, যে এটা কেন বলেছে বলেন তো? কারণ এটা যদি না হয়, ব্যাখ্যা বিশ্লেষণ যদি বর্জন করতে না বলে, তাহলে কি হবে? অনুচ্ছেদটা অনেক বড় হয়ে যাবে। আমরা আগের স্লাইডে কি দেখেছি? আগের স্লাইডে দেখেছি যে অনুচ্ছেদ আদর্শ হতে হলে তাকে 10 থেকে 15 বাক্যের মধ্যে শেষ করতে হয়, তাই না? আচ্ছা, তো এই জন্য আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বর্জন করব। তারপরে অনুচ্ছেদের ভাষা হতে হবে সহজ সরল, অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কিংবা আলংকারিক ভাষা পরিহার করতে হবে। আচ্ছা, কেউ কি বলতে পারেন দ্ব্যর্থবোধক মানে কি? আচ্ছা, দ্ব্যর্থবোধক মানে দেখেন, এখানে দ, ব, জফর আছে। এই ব্যর্থ মানে হচ্ছে দুইটা অর্থ। মানে একটা বাক্য যদি দুই রকম অর্থ মানে বোঝায়, তাহলে সেই ধরনের বাক্য আমরা অনুচ্ছেদে ব্যবহার করতে পারবো না। আবার একটা বাক্য যদি আলংকারিক ভাষা ব্যবহার করে, এখানে আলংকারিক ভাষা বলতে কি বোঝাচ্ছে? আলংকারিক ভাষা বলতে এমন বোঝাচ্ছে যে যেখানে মানে আক্ষরিক অর্থ, বা ধরেন বাক্যটাকে পড়লে আপনারা যেইভাবে চিন্তা করবেন ডিরেক্টলি, ওই অর্থের চেয়ে ভিন্ন কিছু। মানে যেমন কি বলবো, ধরেন আমরা যদি বলি যে গাছে কাঁঠাল গোফেতে, এইটা একটা
মানে কি বলবো, আলংকারিক কথা বলতে পারেন। কেন? কারণ সেখানে আপনি গাছে কাঁঠাল আর গোফে তেল বোঝাচ্ছেন না। ধরেন আমি যদি বলি যে হ্যাঁ, আমার স্টুডেন্টদের গাছে কাঁঠাল গোফে তেল, আমার এখানে কোনো স্টুডেন্টদের মানে বর্তমানে কোনো অবস্থাতে কাঁঠাল গাছ নাই, কারণ তারা তাদের রুমে বসে আছে। আবার তাদের কারো গোফও নাই, এবং গোফে কেউ তেল দিয়েও নাই। তো এই কথাটা আলংকারিক কেন? কারণ আমি ডিরেক্ট বা মানে একদম সরাসরি যেই কথাটা বলছি সেই কথাটা এই অর্থের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আচ্ছা, তো অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা এরকম সরাসরি কথা, যেগুলো হচ্ছে ভিন্ন অর্থ প্রকাশ করে, এরকম কথাবার্তা ব্যবহার করব না। আমরা স্বাভাবিক সহজ সরল কথাবার্তায় অনুচ্ছেদটা শেষ করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে কি? বলেছে যে অনুচ্ছেদের পরের বাক্যগুলোতে প্রথম বাক্যে উল্লেখিত ভাব বা বিষয়ের বিস্তার ঘটানো হয়ে থাকে। তাহলে দেখেন, এটা তো আমরা আগেই শিখেছি, যে যে প্রথমে বলেছিল যে সংগতি ও পরম্পরা বজায় রাখতে হবে। তাহলে এই কথাটাই তো আবার আরেকবার অন্যভাবে বলেছে, যে বাক্যগুলোতে প্রথম বাক্যে উল্লেখিত যে মূল ভাবটা, সেটার বিষয়ের বিস্তার ঘটানো হয়ে থাকে, মানে ওই মূল ভাবকে ঘিরেই আমরা আলোচনা করব। এবং পরে কি বলেছে, যে অনুচ্ছেদের শেষ বাক্যে থাকে ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত। প্রথমে থাকলো মূল ভাব, আর শেষ বাক্যে কি থাকে? ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত। বুঝেছি সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে বলেন তো আমাকে, যে অনুচ্ছেদের প্রথম বাক্যে কি থাকে? অনুচ্ছেদের প্রথম বাক্যে উল্লেখিত ভাব বা বিষয়ের বিস্তার ঘটানো হয়ে থাকে। উল্লেখিত ভাব বা বিষয়ে বিস্তার ঘটানো থাকে। আর শেষ বাক্যে কি থাকে বলেন তো? শেষ বাক্যে ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত থাকে। আচ্ছা, ভেরি গুড, এইটুকু মনে থাকবে তো? আচ্ছা, আমরা কিন্তু পুরো ক্লাস জুড়ে খুবই মনোযোগী থাকবো। কারণ মনোযোগী না থাকলে কি হবে জানেন? মনোযোগী না থাকলে আমি যখন আপনাদেরকে একটা ছোট পরীক্ষা দিব, তখন আপনারা সেটা হচ্ছে পারবেন না, উত্তর করতে পারবেন না, বা পারলেও কিছু কিছু জায়গায় ভুল হবে। ঠিক আছে বাবুরা? আচ্ছা, তারপরে এখন আসি, অনুচ্ছেদ নিয়ে আমরা টুকটাক কথাবার্তা বলেছি। এখন আসি হচ্ছে চিঠিপত্রে। চিঠিপত্র আমরা এর আগে পড়েছি, তাই না? আচ্ছা, অনুচ্ছেদ কি আপনারা আগে পড়েছেন, ক্লাস 5-এর আগে? জি না। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়ব চিঠি বা পত্র। একই কথা, চিঠিপত্র। এখন চিঠিপত্র অনেক রকম হতে পারে, তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব হচ্ছে ব্যক্তিগত চিঠিপত্র নিয়ে। তো ব্যক্তিগত চিঠিপত্রের নাম দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একজন ব্যক্তি বিষয়ক। তো ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিচিত জনের কাছে আমরা যেসব পত্র লিখি, সেগুলোই ব্যক্তিগত পত্র। এ ধরনের চিঠিতে বিশেষ সমস্যা জটিলতা বা অভিজ্ঞতার কথাও লেখা যায়। আচ্ছা, আপনাদের কারো কি ভাই বোন ক্যাডেট কলেজে আছে? আপনারা কি কখনো নিজেরা চিঠি লিখেছেন বা দেখেছেন কাউকে চিঠি লিখতে? নো ম্যাম। আচ্ছা, তো আমি আপনাদেরকে ছোট একটা গল্প বলি, যেহেতু আপনারা ক্যাডেট ভর্তি প্রস্তুতি নিয়ে পড়ছেন। আমাদের মানে ক্যাডেট কলেজে আমরা যারা পড়াশোনা করি, তাদের হচ্ছে সাপ্তাহিক চিঠি লিখতে হয়, মানে প্রত্যেক সপ্তাহে দেখা যেত আমরা। এখন নিয়ম কি আছে জানি না, আমি তো অনেক আগে বের হয়েছি, 2021 সালে আমি পাশ করে বের হয়েছি, আপনারা একটু আগেই দেখেছেন আমি পরিচয় দিয়েছি। 2015 সালে আমি ভর্তি হয়েছিলাম, তারপর 2021 সালে পড়াশোনা শেষ করে ক্যাডেট কলেজ জীবন শেষ করলাম। আচ্ছা, তো আমাদের সময় এরকম চিঠি লিখতে হতো প্রত্যেক শুক্রবার, সবার হচ্ছে বাধ্যতামূলক চিঠি লেখা, যে চিঠি লিখতেই হবে। হ্যাঁ, পরে এরকম আমরা হচ্ছে এক একজন এক এক কথা লিখতাম, কেউ হচ্ছে কার কি লাগতো, মানে ধরেন ক্যাডেট কলেজে আসলো কিন্তু হয়তো বাসায় খাতা রেখে এসেছে, কলম রেখে এসেছে। এখন আমরা আবার ফোনেও কথা বলতাম। এমন না যে আমরা ফোনে কথা বলতাম না, শুধু হচ্ছে চিঠি আদান প্রদান করতাম, ফোনেও কথা বলতাম, আবার চিঠিতেও লিখতাম।
এখন ব্যাপারটা এমন হয়েছিল যে আমরা তো সবাই ফোনে কথা বলি। তো চিঠি হচ্ছে আগের যুগের একটা যোগাযোগের মাধ্যম, যখন ফোন ছিল না। তা আমাদের যুগে ফোন থাকায় আমরা সব সমস্যা, জটিলতা, অভিজ্ঞতা সব কিছুই ফোনে বলে ফেলতাম। তাহলে চিঠিতে কি করতাম? চিঠিতে আমরা ওই একই জিনিস লিখতাম। বা মাঝে মাঝে মনে হতো যে হ্যাঁ, এরকম অনেককে দেখতাম যে অনেকের পছন্দের মানে বাবা মা যেই হচ্ছে কি বলে, তার স্মৃতির কথা মনে করে যে হ্যাঁ, ছোটবেলায় এটা হয়েছিল, এটার কথা অনেক মনে পড়ছে, ওটার কথা অনেক মনে পড়ছে। অনেক সময় এমন হয় না যে আমরা মানে মুখে বলতে পারি না কিন্তু লিখে বলতে পারি। তো আমাদের জন্য চিঠি ছিল সেই পালিয়ে যাওয়ার মাধ্যম। কারণ অনেক কথা আমরা মুখে বলতে পারতাম না বাবা মাকে, কিন্তু পরে চিঠিতে লিখে লিখে বলতাম। আচ্ছা, তো ব্যক্তিগত চিঠি হচ্ছে ওই কথা। এখন ব্যক্তিগত চিঠিপত্রের বাইরেও আমরা অনেক সময় আরো অন্যান্য চিঠিপত্র লিখেছি, যেটাকে আমরা বলি আবেদনপত্র। আবেদনপত্র যদি কেউ কখনো স্কুল ফাঁকি দিয়ে থাকেন, কিংবা হচ্ছে ফাঁকি না দিলেও যদি ইচ্ছাকৃত না হলে অনিচ্ছাকৃত ভাবে স্কুলে মিস দিতে হয়েছে, হয়তো অসুস্থ ছিলেন বা কোনো জটিলতা, সেক্ষেত্রে অনেক সময় বাবা মাকে দেখেছেন যে বাবা মা আবেদনপত্র দিয়েছে। সেই আবেদনপত্রকে বলা হয় বৈষয়িক বা ব্যবহারিক চিঠিপত্র। আচ্ছা, এখানে কি বলেছে? বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নানা ধরনের কর্মকাণ্ড সম্পাদনের লক্ষ্যে যেসব চিঠিপত্র লেখা হয় তাকে বৈষয়িক বা ব্যবহারিক চিঠিপত্র অথবা আনুষ্ঠানিক চিঠিপত্র বলে। এখানে দেখেন বলেছে কি যে প্রতিষ্ঠান ঘিরে কাজ নিয়ে হবে, অথবা হচ্ছে সংস্থা নিয়ে। তো সংস্থা প্রতিষ্ঠান মোটামুটি আপনারা এক শব্দে একীভূত করতে পারেন যে এরা সবাই প্রতিষ্ঠান। তো প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়মাবলী থাকে, যে নিয়মাবলীর মধ্য দিয়ে কর্মকাণ্ড সম্পাদিত হয়। তো সেই বিষয়ে কোনো মানে কি বলবো, সেই বিষয়ে কোনো ধরেন জটিলতা হতে পারে, কোনো নোটিশ দেয়া হতে পারে, বা হচ্ছে কোনো কি বলে ধরেন জটিলতার কারণে কেউ আসতে পারে না, এখন তার জটিলতাটাকে তুলে ধরতে হবে। তো এটাও সেই প্রতিষ্ঠানকে ঘিরে একটা যোগাযোগের মাধ্যম। তো এটাকে আমরা তিনটা নাম বলতে পারি: বৈষয়িক চিঠিপত্র বলতে পারি, ব্যবহারিক চিঠিপত্রও বলতে পারি, আনুষ্ঠানিক চিঠিপত্রও বলতে পারি। তাই না? মনে থাকবে আমি যদি জিজ্ঞেস করি যে বৈষয়িক চিঠিপত্রের আর কি কি নাম আছে, তাহলে কি হবে? আপনারা বলেন তো উত্তর কি হবে? ব্যবহারিক চিঠিপত্র এবং আনুষ্ঠানিক চিঠিপত্র। আচ্ছা, ভেরি গুড ইফরা। আচ্ছা, ইফরা বাদে কি আর কেউ ক্লাসে নাই? শুধু ইফরাই কথা বলছে? আপনারা কি ক্লাসে বুঝতে পারছেন না আমার কথা বাবুরা? সেটাও তো বলতে হবে। বুঝেছি। আচ্ছা, এখন আমরা এই যে এই বৈষয়িক কিংবা ব্যবহারিক কিংবা আনুষ্ঠানিক চিঠিপত্র, এই চিঠিপত্রের কয়েকটা ভাগ নিয়ে জানবো। সেগুলো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। মোট 5টা ভাগ দেখতে পাচ্ছি। একটা ভাগের নাম আবেদনপত্র, একটা আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র, একটা সংবাদপত্রে প্রকাশের পত্র, একটা প্রতিবেদন, একটা ব্যবসায়িক পত্র। তাহলে মোট কয়টা ভাগ দেখলাম আমরা? 5টা অংশ। আচ্ছা, এই চিঠিপত্রগুলোকে কি বলে? কি চিঠিপত্র বলে বলেন তো? ব্যবহারিক চিঠিপত্র। হ্যাঁ, ব্যবহারিক আর কি চিঠিপত্র। বলে? ব্যবহারিক তো একটা নাম, আর কি বলে? আনুষ্ঠানিক চিঠিপত্র এবং আনুষ্ঠানিক। বৈষয়িক চিঠিপত্র। আরেকটা কি বলে? আনুষ্ঠানিক, ব্যবহারিক, আরেকটা? বৈষয়িক চিঠিপত্র। এই বৈষম্য না বাবা, বৈষম্য কে বললাম? বৈষয়িক। আচ্ছা, এই যে এইখানে ভুলটা কেন হলো সেটাও একটু বিশ্লেষণ করি। বৈষম্য বৈষয়িক শুনতে একই রকম শোনা গেলেও এগুলো আসলে ভিন্ন ব্যাপার।
কেমন ভিন্ন? বৈষম্য মানে কি বলেন তো? বৈষম্য মানে ভিন্নতা, ভিন্নতা করে যখন ভেদাভেদ করা হয়। ভেদাভেদ কি? যে কাউকে উঁচু মর্যাদা দেওয়া হয়, কাউকে নিচু মর্যাদার স্থানে বসানো হয়, এটাকে বলে বৈষম্য। আর বৈষয়িক শব্দটা কোথা থেকে এসেছে? বৈষয়িক শব্দটার মূল শব্দ হচ্ছে বিষয়। যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হলে সেটাকে বৈষয়িক আলোচনা বলে। বিষয় ঘিরে এই দুইটা শব্দের সম্মিলিত রূপ হচ্ছে বৈষয়িক। যেমন আমরা নাগরিক কাকে বলি? নগরের জনগণকে নাগরিক বলি না? তেমনি বৈষয়িক মানে হচ্ছে বিষয়টা ঘিরে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপর দেখেন, তারপরে বলেছে কি, চিঠিপত্রে সাধারণত দুটি অংশ থাকে। দুটি অংশ মধ্যে একটা থাকে পত্রগর্ভ বা ভেতরের অংশ, আর একটা হচ্ছে শিরোনাম বা বাহিরের অংশ। এটা তো মোটামুটি সবাই বোঝেন যে পত্রগর্ভ কি, যে মূলত চিঠিটা কি নিয়ে কথাবার্তা বলছে। আর শিরোনামটা কি, সেটা বিষয় বা বাহিরে আশেপাশে ধরেন, আমি পুরো চিঠিটা পড়বো না, জাস্ট একটা লাইনে ধারণা নিব যে এই চিঠিটা কি বিষয়ক। সেক্ষেত্রে আমরা শিরোনামের দিকে তাকাই। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখেন, প্রথমে আমরা পড়বো হচ্ছে এই পত্রগর্ভ বা ভেতরের অংশ নিয়ে। তো সেটা সংজ্ঞা বলা আছে যে চিঠিপত্রের মূল অংশকে বলা হয় পত্রগর্ভ। কেউ কি কিছু বলছেন আমার সাথে? সবাই একটু মিউটেড রাখি বাবুরা। আচ্ছা। তো মূল অংশকে বলে পত্রগর্ভ, এবং সেটাকে বিশ্লেষণ করে কি বলেছে যে অর্থাৎ যে অংশে পত্রের লেখক তার অভিপ্রায় ব্যক্ত করেন করেন তাকে মূল অংশ বা পত্রগর্ভ বলে। তো অভিপ্রায় মানে কি? অভিপ্রায় খুবই কঠিন শব্দ। সোজা বাংলায় বলতে পারো যে আচ্ছা, মনের ভাব প্রকাশ করে। তো যেখানে যেই অংশটাতে মনের ভাব প্রকাশ করে সেখানে সেই অংশটাকে বলে মূল অংশ বা পত্রগর্ভ। আর এই পত্রগর্ভে সাধারণত পাঁচটি অংশ থাকে। তো আমরা প্রথমে পড়লাম কি, আমরা যদি আগের স্লাইডে একটু যাই, যে চিঠি পত্রকে সাধারণত দুইটা অংশে ভাগ করা হয়। একটা অংশকে বলা হয় পত্রগর্ভ, আর একটা বলা হয় শিরোনাম। পত্রগর্ভের আরেকটা নাম হচ্ছে ভেতরের অংশ, শিরোনামের আরেকটা নাম হচ্ছে বাহিরের অংশ। আর পত্রগর্ভের ভেতরে আবার কিছু অংশ থাকে, সেখানে মোট পাঁচটা অংশ থাকে। পত্রগর্ভ হচ্ছে পত্রের লেখক তার মনোভাব প্রকাশ করেন যেই অংশে, সেই মূল অংশটাকে পত্রগর্ভ বা ভেতরের অংশ বা মূল অংশ বলা হয়ে থাকে। বুঝেছি সবাই? ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, ইফরা ছাড়া আর মনে হয় আর কেউ বুঝতে পারেন নাই। সাইফ, অমৃতা, সিয়াম, তারপর হচ্ছে আচ্ছা, এই তোমার মনে হয় তোমার বাবার আইডি দিয়ে বা ভাইয়ের আইডি দিয়ে জয়েন করেছো, ওয়াহিদ সর্দার। তোমার নাম কি বাবু? সারা। তারা? স্টার? সারা। ও সারা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পরিচয় পর্ব শুরু করিনি। আজকে ক্লাসে অনেক দূর চলে গিয়েছি। আচ্ছা, মাঝখানে পরিচয় পর্ব করা ভালো, কারণ দেখা যায় যে আমার অনেক স্টুডেন্ট ক্লাসে লেট করে জয়েন করে। আচ্ছা, আমার পরিচয় তো আপনারা মোটামুটি সবাই পেয়ে গিয়েছেন, এমনকি কেউ আছেন যে আমার পরিচয় পাননি? আচ্ছা, তাহলে চলেন আমরা বাকিদের সাথে পরিচিত হয়ে নেই। এখানে যেমন দেখতে পাচ্ছি জুনায়েদকে, জুনায়েদের সাথে আমি পরিচিত, কিন্তু আমি জানি না বাকিরা পরিচিত কিনা। আচ্ছা, জুনায়েদের বাসা যেন কোথায় জুনায়েদ? আচ্ছা, জুনায়েদ মনে হয় কথা বলতে যাচ্ছে না। না। সানি। হ্যাঁ হ্যাঁ, তুমি বাবু? আমার বাসা হচ্ছে ঢাকা ডেমরা। আচ্ছা, ঢাকা ডেমরা, ঠিক আছে। তারপরে আব্দুল্লাহিল কাফি, আপনার ডাকনাম কি বাবু? আব্দুল্লাহিল কাফি। জি ম্যাম, সাফওয়ান।
সাফওয়ান, খুবই সুন্দর নাম সাফওয়ান। সাফওয়ানের বাসা কোথায়? ম্যাম আমার বাসা শরীয়তপুর। বাহ, শরীয়তপুরের কোথায় সাফওয়ান? জাজিরা। আমি তো কয়েকদিন আগেই তোমাদের বাসা থেকে, মানে বাসা থেকে না, তোমাদের এলাকা থেকে ঘুরে এসেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে সিয়াম খান। সিয়াম খানের ডাক নাম কি? সিয়াম খান কোথায় থাকে? আমি ঢাকায় মান্ডায় থাকি, মান্ডা মুগদা। আচ্ছা, মুগদাতে থাকে সিয়াম। তারপরে হচ্ছে সাবাহাত। সাবাহাতের ডাক নাম কি? শিহাব। শিহাব। শিহাবের বাসা কোথায়? গাইবান্ধায়। আচ্ছা, গাইবান্ধায়। তারপরে সাইফ বিন শরীফ। সাইফের ডাকনাম মনে হয় সাইফি। সাইফের বাসা কোথায়? ঢাকায়। ঢাকায়। আচ্ছা, সাইফের সাথে এর আগেও ক্লাস করেছি আমি, মনে আছে সাইফকে। তারপর হচ্ছে আব্দুল্লাহ আল মারজুক। মারজুকের ডাকনাম কি? মারজুক। আচ্ছা, মারজুকের বাসা কোথায়? গাজীপুর। আচ্ছা, গাজীপুরের কোথায় মারজুক? কাশিমপুর। আচ্ছা, ঠিক আছে। তারপরে মারজুকের পরে সারা। সারার বাসা কোথায়? উত্তরা, ঢাকা। আচ্ছা, উত্তরা, ভেরি গুড। তারপরে পরিচিত হব হচ্ছে আর কার সাথে? বাকি সবার সাথে কি হয়ে গিয়েছি পরিচিত। হ্যাঁ। আচ্ছা, ইফরা বাকি আছে। ইফরা আর অমৃতা। অমৃতাকেও চিনি আগে, কিন্তু আজকে আবার পরিচয় নিব। আচ্ছা, প্রথমে বলবে হচ্ছে ইফরা। ইফরার ডাকনাম কোনটা? ইফরা, তাকওয়া নাকি আদিফা? ম্যাম ইফরা মনি। ইফরা মনি? পুরোটাও জুড়েই ডাকতে হবে? মনি না ডাকলে হয় না? ইফরা। ম্যাম আমার প্যারেন্টস আমাকে ইফরা মনি বলেই ডাকে। আচ্ছা, তোমার প্যারেন্টস তোমাকে অনেক আদর করে ডাকে। ঠিক আছে, আমিও ডাকলাম আদর করে। ইফরামণি। ইফরামণির বাসা কোথায়? ম্যাম আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, বাট আমি গাজীপুরে থাকি। গাজীপুরে কোথায় থাকো? ম্যাম, কাশিমপুর। আচ্ছা, তোমরা দুইজন কি দুজনকে চেনো? ওই যে কাশিমপুরের আরেকটাকে যেন পরিচয় দিল, মারজুক। না ম্যাম, আমি ওকে চিনি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে বাকি থাকে হচ্ছে অমৃতা। অমৃতার বাসা যেন কোথায় অমৃতা? ম্যাম গাজীপুর, গাজীপুরের কোথায় অমৃতা? মাধবপুর। আচ্ছা, ঠিক আছে। আমার তো, আপনি তো সবাই খালি দেখলেন যে আমি এখন কোথায় পড়াশোনা করি, আগে কোথায় পড়াশোনা করেছি। যেটা জানেন না সেটা হচ্ছে আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে ময়মনসিংহে, এবং আমি অনেক ঘুরে বেড়াতে পছন্দ করি, এই জন্য অনেক জায়গায় যাওয়া হয়। আর আমি হচ্ছে ছোটবেলায় বড় হয়েছি গাজীপুরে, এই জন্য গাজীপুরের কোথায় আপনাদের বাসা সেটা জানতে চেয়েছি। আর এখন আবার পড়াশোনার পারপাজে আমি আবার থাকি কুষ্টিয়া। সারা বাংলাদেশ চষে বেড়ানো হয় আমার। আচ্ছা, চলেন তারপরে আমরা চলে যাই যে এই পত্রগর্ভের যে পাঁচটা অংশ, সেই পাঁচটা অংশ নিয়ে। পাঁচটা অংশের নাম আগে দেখব। একটা হচ্ছে মঙ্গলসূচক শব্দ, আর একটা হচ্ছে লেখকের ঠিকানা ও তারিখ, পরটা হচ্ছে সম্বোধন ও সম্ভাষণ, পরটা হচ্ছে মূল বক্তব্য, এরপরটা হচ্ছে বিদায় সম্ভাষণ ও প্রেরকের স্বাক্ষর। এখানে দেখেন, মূলত এই পাঁচটা অংশে ভাগ করার মানে কারণ এটাই যেন কেউই পত্রগর্ভের কোনো অংশ বাদ না দেয়। মঙ্গলসূচক শব্দ ধরেন এটা সবসময় কম্পালসারি না, কখনো বাদ দিতেও পারে, নাও দিতে পারে। বেশিরভাগ সময় বাদ দেওয়া হয়। তারপরে হচ্ছে লেখকের ঠিকানা ও তারিখ, এটা সব সময় দেয়া হয়, কারণ আপনি কোথা থেকে লিখছেন সেটা তো আপনার প্রাপকের জানা দরকার, তাই না? যে আচ্ছা, এই লোকটা লিখলো, কোত্থেকে লিখলো। তারপরে সম্বোধন ও সম্ভাষণ। আমরা কি করি? আমরা ধরেন যখন ফোনে কথা বলি তখন বলি না যে হ্যালো মা, হ্যালো বাবা, বা ধরেন ফ্রেন্ডের সাথে কথা বলে হ্যালো অমুক, হ্যালো তমুক। তো এই যে আমরা এই সম্বোধনটা করি, সম্বোধনটা ছাড়া তো কথাও হয় না। তো একইভাবে চিঠির ক্ষেত্রেও সম্বোধন ছাড়া চিঠিটা লেখা হয় না। আচ্ছা, তারপরে বলেছে সম্ভাষণ। সম্ভাষণ কি? সম্ভাষণ বলতে বোঝায় যে মানে ধরেন একটা মানে গ্রিট করা, বা ধরেন মানে শুভেচ্ছা বাদ দেওয়া, যে মানে হতে পারে কেমন,
মানে গ্রিটিং। সবসময় ধরেন, জি বলেন। গ্রিটিং। হ্যাঁ হ্যাঁ, গ্রিটিং এর কথা বলেছি, গ্রিট করা সেটা তো বলেছি। যেমন এখানে এখানে তো ধরেন উদাহরণের শুধু প্রিয় আকাশ, শ্রদ্ধেয় বাবা, স্নেহের নীলা এরকম দিয়েছে। সেখানে আমরা যখন ফেস টু ফেস করি সেক্ষেত্রে সম্ভাষণের সুন্দর একটা উদাহরণ দেওয়া যায়। যেমন ধরেন সকালবেলা আমার সাইফের সাথে দেখা হলো, আমি সাইফকে দেখলে কি বলবো, যে আরে সাইফ শুভ সকাল, এমন বলবো না। তখন ও ওরকম বলবে যে হ্যাঁ জি মিস, আপনাকেও শুভ সকাল, এমন। তো এই যে আমি যে সাইফকে বললাম যে হ্যাঁ আরে সাইফ শুভ সকাল, এটা হচ্ছে সম্বোধন, আর শুভ সকালটা হচ্ছে সম্ভাষণ। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে মূল বক্তব্য। মূল বক্তব্যে আমরা প্রথমে সালাম দিয়ে শুরু করি, বা কেমন আছো, বা তোমার সাথে অনেক দিন কথা হয় না, এরকম হাবিজাবি অনেক কিছু দিয়ে মানুষ তাদের মূল বক্তব্য শুরু করে। তারপরে হচ্ছে বিদায় সম্ভাষণ ও প্রেরকের স্বাক্ষর। বিদায় সম্ভাষণ কেমন? বিদায় সম্ভাষণটা আসলে মানুষ মূলত সামনাসামনি থাকলে বলে না, যে বা বলে যেমন আচ্ছা রাখি তাহলে, যখন ফোনে কথা বলার টাইমে আমরা বলি না, আচ্ছা ঠিক আছে ভালো থাকো রাখি তাহলে, আচ্ছা পরে কথা হবে। এগুলো হচ্ছে বিদায় সম্ভাষণের মতো। কিন্তু চিঠিতে আরেকটু মানে অলংকারিত রূপে আমরা লিখি, আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখি। যেমন ইতি, তোমার বন্ধু, শুভার্থী, আপনার স্নেহের আশিক, আপনার আশিক, এরকম। আচ্ছা, তাহলে এখানে এই উদাহরণগুলো বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ। ইয়েস ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, ইয়েস ম্যাম। তারপরে তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইড হচ্ছে পত্রগর্ভ নিয়ে এখন পড়লাম, এখন পড়বো শিরোনাম নিয়ে। এই, হ্যাঁ, শিরোনাম বা বাহিরের অংশ। তো এখানে এটা মূলত কি নিয়ে কথাবার্তা? এই প্রেরক, প্রাপক, এই দুই ব্যক্তিবর্গ, মানে এই দুজনকে নিয়ে কথাবার্তা, যে কে চিঠি লিখছেন আর কাকে চিঠি লেখা হচ্ছে। তো আম, কি বলেছে যে অর্থাৎ চিঠির খাম এবং খামের ওপরের অংশকে বলা হয় বাহিরের অংশ বা শিরোনাম। এর দুটা অংশ, প্রেরক, প্রাপক। আচ্ছা, প্রেরক আর প্রাপকে ছোট যখন ছিলাম আমি তখন অনেক গোলমাল লাগতো আমার। কেন গোলমাল লাগতো? গোলমাল লাগতো এই কারণে, কারণ ছোট ছিলাম বুঝতাম না। এখন আমি আমার গোলমালটা কিভাবে দূর করেছি জানেন? আমি আমার গোলমাল দূর করেছি এইভাবে, যে এই শব্দগুলো ভেঙে ভেঙে যে কোনটা আসলে কি বোঝায়। প্রেরক একটা মনে রাখলে বাকিটা এমনি মনে থাকে। যেমন প্রেরক দিয়ে মনে রাখবেন, প্রেরক মানে কি, যে প্রেরণ করে, তাই তো? প্রেরণ করা মানে কি বলেন তো কেউ একজন? সংগ্রহ করে। না, প্রেরণ করা। আচ্ছা, আমাকে বলেন তো প্রাপ্য মানে বোঝেন? যে এই সম্পত্তি তার প্রাপ্য, এই প্রাপ্য বলতে কি বোঝায়? প্রাপ্য অধিকার। হ্যাঁ, তো অধিকার মানে সে নিজে যা পাবে। তাহলে প্রাপক বলতে বোঝায় যে পাবে। বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, আর প্রেরক হচ্ছে যে প্রেরণ করবেন বা পাঠাবেন। হলো? এই তো, এই হচ্ছে কাহিনী। আমি জানি এখনো আপনাদের মধ্যে একটু কনফিউশন আছে, কিন্তু এটা মাথায় রাখবেন যে প্রাপ্য মানে পাবে, প্রাপ্য মানে পাবে, মানে প্রাপক মানে সেও পাবে। বুঝেছি? এইটুকু দিয়ে মনে থাকবে, আর কিছু লাগবে না। আচ্ছা, তারপরে দেখেন, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে একটা উদাহরণ দেয়া আছে। উদাহরণটা কি নিয়ে? সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রকে নিয়ে উদাহরণটা দেয়া। সেখানে প্রথমে আমরা হচ্ছে একটা আবেদন দেখতে পাচ্ছি। আবেদনটা কি?
আবেদনটা হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লেখা। তো এই এই পত্রগুলোতে মূলত কি হয় জানেন, প্রথমে হচ্ছে একটা মানে এরকম আবেদন থাকে, যে এই আবেদনে আহ, মানে বিষয়াবলী বর্ণনা করা থাকে, যে আমরা এটা করব ওইটা করব। তো এইখানে দেখেন, এখানে যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা পত্র লেখার কথা বলেছে, এখানে প্রথমে কি বলেছে, প্রথমে আবেদনটা লিখেছে। আবেদনটা আমরা উম, যখন হচ্ছে এই যে পত্র গর্ভের 5টা অংশ পড়েছি, সেখানে দেখেছি না যে কি কি থাকে, বলেন তো। আচ্ছা, আপনার যদি আমার ক্লাসে আবেদনপত্র, উত্তর না দেন তাহলে কি? আমন্ত্রণ হ্যাঁ বা হ্যাঁ, বলেন। নিমন্ত্রণ পত্র, সংবাদপত্রে প্রকাশের পত্র, প্রতিবেদন পত্র, ব্যবসায়িক পত্র। হ্যাঁ, সেটা তো বুঝেছি, ওটা না, পত্র গর্ভের 5টা অংশ এটা জিজ্ঞেস করেছি। মঙ্গলসূচক শব্দ, লেখকের ঠিকানা ও তারিখ, সম্বোধন বা সম্ভাষণ, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ ও প্রেরকের স্বাক্ষর। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এই যে প্রথমে তারিখ লিখেছে, তারপর বরাবর সম্পাদক, দৈনিক প্রথম আলো মানে তার নিজের ঠিকানা, যে প্রেরক তার ঠিকানা লিখেছে, তারপরে যে মূল বক্তব্য, যে আমি আপনার যে পত্রিকা জাতীয় দৈনিক প্রথম আলো, সেখানে নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে বৃক্ষরোপণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের অনুরোধ করছি। এটা লিখলো, এটা দিয়ে জাস্ট আবেদনটা শেষ করলো। আবেদন শেষ করে পরে হচ্ছে এই যে বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে যে একটা মানে অংশ সে ছাপাবে, সেই অংশটা পরে মেনশন করা থাকবে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এর পরে কেমন থাকবে সেটা হ্যাঁ, সাইফ কি প্রশ্ন? ম্যাম, আমরা যখন দরখাস্তটা লিখি তখন হচ্ছে এই মূল বক্তব্য শেষ করার পর হচ্ছে অতএব দিয়ে লেখা হয়। অতএব বিনীত নিবেদন, এই যে এই অংশের কথা বলছো তুমি? হ্যাঁ। হ্যাঁ, সেটা লেখা হয়। এখন মানে যখন তুমি হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি লিখবা বা আবেদনটা লিখবা, সেখানে তো তুমি হচ্ছে সংবাদপত্রে যেই মানে অংশটা প্রকাশ করছো, সেটা ঘিরে কথাবার্তা বলেছো, সেখানে তোমার আবার মানে বিনীত নিবেদন করার কিছু নাই। কিন্তু ধরো তুমি যখন স্কুল থেকে অ্যাবসেন্ট থাকো, সেক্ষেত্রে তোমার আবার বলার দরকার পড়ে, কারণ তুমি একটা মানে ধরো স্কুল থেকে অ্যাবসেন্ট থেকেছো, এটা তো তোমার নিয়ম বহির্ভূত কাজ। তোমার নিয়ম হচ্ছে স্কুলে প্রেজেন্ট থাকা, কিন্তু তুমি হচ্ছে তোমার মানে ব্যক্তিগত সমস্যার কারণে থাকতে পারোনি। তো সেক্ষেত্রে তুমি আবার বলবা না যে হ্যাঁ, অতএব বিনীত নিবেদন এই যে আমাকে যেন আরেকদিন দেওয়া হয়, মানে ছুটি মঞ্জুর করা হয়, এই কথাটা। কিন্তু তুমি হচ্ছে বৃক্ষরোপণ বিষয়ে কোনো মানে চিঠি প্রকাশ করার জন্য সেখানে তো তোমার দোষের কিছু নাই, শুধু তুমি জাস্ট একটা এক্সট্রা ফ্যাসিলিটি চাচ্ছ, যে এটা তুমি কেন করতে চাচ্ছ, এটা জাতিগতভাবে সচেতনতা বৃদ্ধি করার জন্য। সেক্ষেত্রে তোমার এইটুকু বলার দরকার নাই। কিন্তু তুমি যদি বলো যে আমি তাও বলতে চাই, সেক্ষেত্রে কোনো নিষেধ নাই। কিন্তু নিষেধ আসলে মানে কেন আসে, কারণ আমি যদি পরের পৃষ্ঠাটা দেখাই তাহলে বুঝতে পারবা যে এটা আসলে অনেক বড় হয়ে যায়। আমরা তাহলে পরের পৃষ্ঠাটা দেখে নেই কেমন বড় হয়। ঠিক আছে, আর কারো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই, আমি তাহলে দেখাই। সরি, একটু ওয়েট করেন। উম, আচ্ছা, আমি আসলে স্ক্রিনটা অফ হয়ে গেছে, সরি সরি, খেয়ালই করি নাই। হ্যাঁ, দেখেন, অফ তো হলো, ছোট হয়ে গেল। হ্যাঁ,
আগের পৃষ্ঠায় ছিলাম যে এইটুকু দিয়েছি। তারপরে যে নিম্নোক্ত পত্রটি, সেই নিম্নোক্ত পত্রটা আসলে আরো বড়। নিম্নোক্ত পত্রটা এই যে এইখানে। তো এইটা দিয়ে তারপরে আপনি আবার নিচে দেখেন, এই যে নিচে হচ্ছে যে আপনি যে নিবেদন করেছেন, আপনার নিবেদকের পরিচয় আবার দিয়েছেন। বুঝতে পেরেছি। এই কারণে আমরা হচ্ছে এত মানে ধরেন একই কথা দুই তিনবার লিখি না। কিন্তু ওদিকে দেখা যায় যে আবেদনপত্র, যেগুলো সাধারণ আবেদনপত্র থাকে, সাধারণ আবেদনপত্রে আমরা ছুটি মঞ্জুর করার জন্য বা হচ্ছে আমাদেরকে সামনে ছুটি দেওয়ার জন্য এরকম দুই তিনবার আকুতি মিনতি করে থাকি। বা ধরেন এমনও বিষয় থাকতে পারে যে আমাদের নতুন ল্যাব রুম দেওয়ার জন্য আমরা আবেদন করছি। প্রথমে আমরা কি করি, ঘটনাটা বর্ণনা করি যে কি হলো। ধরেন আমি যদি জ্বরের কারণে একদিন অনুপস্থিত থেকেছি, সেক্ষেত্রে আমি সেটা বলি। বা আমি যদি আমার বোনের বিয়ের জন্য অনুপস্থিত থাকবো, সেক্ষেত্রে সেই ঘটনা বিবরণ দেই। বা আমি যদি আমার স্কুলের সবার হয়ে নেতৃত্ব দিয়ে বলছি যে আমাদের আসলে একটা কম্পিউটার ল্যাব দরকার, সেক্ষেত্রে সেই ঘটনাটা বর্ণনা করি। বর্ণনা করে তারপরে বলি যে অতএব, প্রথমে যেহেতু ঘটনাটা বর্ণনা করেছি, সেই জন্য আমরা বলি যে অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে মহোদয় আমার মানে অনুরোধটা মঞ্জুর করবেন, এমন। তো এই ক্ষেত্রে আমার কোনো ঘটনা বর্ণনা নাই, আমি জাস্ট ডিরেক্ট বলেছি। আমি যদি দেখাই আপনাদেরকে, আচ্ছা, ডিরেক্ট কি বলেছি যে আপনার পত্রিকায় আমি নিচের পত্রটা প্রকাশ করতে চাই, এবং সেটার কেন, জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে তাই। এটা লিখে তারপরে আমি আমার পত্রটা পাঠিয়ে দিই। এই বিষয়ে ক্লিয়ার সবার? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক ইয়েস আছে। ম্যাম। আপনাদেরকে যদি বলি একটা পরীক্ষা দিতে, আপনারা কি পরীক্ষা দিতে পারবেন? ইয়েস ম্যাম, পারবো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, পারবো। নাকি আপনাদের যদি মনে হয় যে না, আমি হচ্ছে ম্যাম আপনি হচ্ছে আরেকবার স্লাইড গুলো আমাদেরকে দেখালে ভালো হয়, সেটাও আমি করতে পারি 1 মিনিটের জন্য। আচ্ছা, 1 মিনিটের জন্য করার আগে আগে বলেন আমার কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের আমার কাছে। কোনো প্রশ্ন আছে? আরো কোনো প্রশ্ন নাই? তাহলে তো দুইটা জিনিস বুঝতে হয়, যে হয় আপনারা সব বুঝতে পেরেছেন, না হলে আপনারা কিছুই বুঝতে পারেননি। আমি কোনটা ধরে নিব বলেন তো? কি গো বলো। মনে হয় কারো সমস্যা নেই ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আপনাদেরকে আগের স্লাইড গুলো রিভিউ করি। আচ্ছা, এখান থেকে শুরু হয় অনুচ্ছেদের সংজ্ঞা দেখলাম আমরা। সংজ্ঞা দেখার পরে আমরা হচ্ছে নিয়মগুলো একবার পড়ি, 1 মিনিটের জন্য সময় দিলাম। আশা করি সবার পড়া হয়ে গিয়েছে। ইয়েস পরেরটাতে, ম্যাম। হ্যাঁ পরেরটাতে যাই। এখানে 1 মিনিট নেন আপনারা। আচ্ছা, এটা হয়েছে। ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে পরেরটাতে যাই।
আচ্ছা, সাইফকে হ্যান্ড রেজ করতে দেখলাম। সাইফ, কি প্রশ্ন? ম্যাম দরখাস্তে মোট কয়টা অংশ? আচ্ছা, দরখাস্তে ধরেন সাধারণত 5টা অংশ থাকে। সরি, দরখাস্তে মানে একটা দরখাস্তের 2টা অংশ, একটা হচ্ছে পত্রগর্ভ, আরেকটা হচ্ছে না না, আচ্ছা দরখাস্ত বলতে শুধু আবেদনপত্রের কথা বলছেন নাকি যে কোনো চিঠি পত্রের কথা বলছেন? আবেদনপত্র। আচ্ছা, শুধু আবেদনপত্রের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পত্র গর্ভ নিয়ে কথা বলবো। সেক্ষেত্রে 5টা অংশ থাকে। 5টা অংশের মধ্যে প্রথমে আমরা দেখি যে এরকম কি বলে, প্রথম অংশটার নাম ভুলে গেছি। আচ্ছা চলেন, আহ, এইতে মঙ্গলসূচক শব্দ, তারপরে লেখকের ঠিকানা, তারিখ, সম্ভাষণ, সম্বোধন, মূল বক্তব্য, বিদায় সম্ভাষণ, প্রেরকের স্বাক্ষর। এটা হচ্ছে দরখাস্তের মূল অংশ। বুঝেছি? চিঠি। হ্যাঁ হ্যাঁ, কি বললা, কে যেন কি চিঠি। বললাম? চিঠি। চিঠি, দরখাস্ত, যে কোনো আবেদনপত্র বলেন, যে কোনো পত্র, যে কোনো চিঠি, নিমন্ত্রণ পত্র, সংবাদপত্রের আবেদন, স্কুলের প্রতি আবেদন, সবকিছুর ক্ষেত্রেই আমরা যখন পত্র লিখব সেক্ষেত্রে এই 5টা অংশ দেখব। প্রেরক প্রাপক তো আপনার শিরোনাম, সেক্ষেত্রে আপনি ঠিকানা বসাবেন যে কাকে দিচ্ছি, কে দিচ্ছি, এই 2 জায়গা। সেটা আপনার পত্রের মধ্যে অন্তর্ভুক্ত না। আপনারা শেষে গিয়ে যে খাম এঁকে দেন সেই বিষয়ে শিরোনামের কথাবার্তা চলে আসে। কিন্তু যখন পত্র লিখবো সেক্ষেত্রে এই 5টা অংশ হচ্ছে আমরা বর্ণনা করি। বুঝতে পেরেছি? আচ্ছা, এই 5টা অংশ একটু ভালো করে খেয়াল করেন। ঠিক আছে? আচ্ছা, এইটা তো মাঝখানের স্লাইড, এর আগের স্লাইডগুলো একবার দেখিয়ে নিই, তারপর এখানে আবার চলে আসি। এখানে দেখিয়েছিলাম এর পরেরটা। হ্যাঁ, এটা দেখেন। আচ্ছা, এটা দেখা শেষ না সবার? ইয়েস পরেরটাতে যাই। ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এটা সংজ্ঞা তো এটা তো বুঝেছেনই। এটা আশা করি বেশি সময় লাগবে না। এখানে তো পড়লেন, আরেকবার পড়েন, উদাহরণগুলো দেখেন আরেকবার। পড়া শেষ। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। জি, যান। ম্যাম একটু দেরি করেন। কি করব? বুঝি নাই। আরেকটা একটু দেন। হ্যাঁ, শিওর।
শেষ হয়ে গেলে আমাকে বললুক বা, ঠিক আছে? নেক্সট স্লাইড দিলে ভালো হয়। ইয়েস ম্যাম। ওই যে কে যেন আমাকে না করলো, আর পড়তে চাচ্ছিল, তার পড়া হয়েছে কিনা সেটা আমরা ম্যাম অপেক্ষা করি। হয়েছে শেষ বাবু? শেষ ম্যাম। ঠিক আছে, এটা তো সহজ। প্রেরক প্রাপক। শিরোনাম বলতে তো বুঝেছেন তাই না, যে আপনি মানে কাদের মধ্যে আদান প্রদান হচ্ছে, শুধু এই কথাবার্তা। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। ইয়েস ম্যাম। পরেরটাতে জাস্ট উদাহরণটা দেয়া, এটা তো মানে বোঝানোর কিছু নাই, এটা জাস্ট আপনারা একটা মানে প্যাটার্ন দেয়া, সেটা মানে কোন বিষয়ের উপরে, যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। এখানে আবেদন যখন লিখবেন তখন এই ফরম্যাটে লিখবেন। আবেদন লেখার পরে আপনারা যে মানে যে বিষয়ে পত্র প্রকাশ করবেন সেই বিষয়টা লিখবেন। সেই বিষয়টা যেমন এখানে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করুন, এই শিরোনাম দিয়ে। তারপরে এখানে বলেছে যে যেমন বৃক্ষরোপণ সপ্তাহ পালন করে, সেটা যদি আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। যে প্রথমে কি বলেছে, যে বৃক্ষরোপণ সপ্তাহ তাৎপর্য বহন করে, তারপরে বৃক্ষরোপণের দিক থেকে বাংলাদেশের অবস্থান কেমন, আমাদের বাংলাদেশে বৃক্ষের সংখ্যা কেমন, কতটুকু বৃক্ষ আমাদের মাঝে আছে, কতখানি দরকার রোপণ করা। তারপরে বলেছে কি, যে পরিবেশ দূষণের হাত থেকে আমাদের রক্ষা করে ভালো দিক কি, তারপর বৃক্ষরোপণ না করলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি। তারপর শেষ কি বলেছে, যে ব্যাপক ভিত্তিতে বৃক্ষরোপণের মাধ্যমেই কেবল এই সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব, মানে একটা সলিউশন দেয়া। তারপরে বলেছে কি, যে পরিবেশের উন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণ আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিতেও বিশেষ অবদান রাখবে। বৃক্ষরোপণ আন্দোলনকে সফল করা তাই সময়ের অপরিহার্য দাবি। তারপরে এইটুকু শেষ করলো, শেষ করে তারপরে হচ্ছে আমাদের এই পুরো নিবেদনটাই শেষ। বুঝতে পেরেছি বাবুরা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। জি ঠিক আছে, তাহলে আমি এখন পরীক্ষার লিংক দিয়ে দিলে আপনারা পারবেন না? জি ইয়েস ম্যাম। ম্যাম। চ্যাট বক্সে দিবেন। হ্যাঁ, কি করব? চ্যাট চ্যাট বক্স? বক্সে দিবেন। হ্যাঁ হ্যাঁ বাবু, চ্যাট বক্সেই দিব। নাকি তোমরা আরো কোথাও চাও? আর কোথায় দেয়া যায় বলো? চ্যাট বক্সে দিলে ভালো হবে। ম্যাম চ্যাট হ্যাঁ, বক্সে দিলে ভালো হয়। চ্যাট বক্সেই দিব, আর আর কোনো অপশন নাই চ্যাট বক্সে দেয়া ছাড়া। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দেই। আর কারো কোনো প্রশ্ন নাই, তাই তো? আপনারা কোথায় সবাই? ওদেরকে দিয়ে দিলাম। পেয়েছেন সবাই? ইয়েস ম্যাম। ইয়েস আচ্ছা, ম্যাম। রেকর্ডিংটা আপাতত পজ রাখি। 3 মিনিট লাগবে পরীক্ষা দিতে। এখন 9টা বাজে, 9টা 3-এর মধ্যে সবাই পরীক্ষা দেওয়া শেষ করবেন। তারপরে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। শেষ করি বাবুরা। আচ্ছা, আর বেশি সময় দেওয়া যাচ্ছে না বাবুরা। যখন 6 বাজবে আমি আর কোনো রেসপন্স নিব না, কেমন? ম্যাম আমি 6 পেয়েছি।
না, 6 পাওয়ার জন্য না, 6 বাজবে বলছি। পরীক্ষা দিয়ে আমি 6 পেয়েছি। হ্যাঁ, সেটা আমি তো মার্কস দেখতেই পাচ্ছি, কে কত পাচ্ছেন, আমার এখানে তো আসছেই। এটা অনুচ্ছেদের শেষে বাক্য কি থাকবে? আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা, এটা উত্তর বলা লাগবে না। আমি এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এখানে আমি উত্তর ইনপুট দেই নাই বলে আপনাদের সবাইকে আনসার ভুল দেখিয়েছে। আমি বারবার ক্রস চেক করলাম, তাও মিস গেল। আই এম ভেরি সরি। এটার অ্যান্সার। উত্তর কি ভাব বা বিষয়ের হ্যাঁ হ্যাঁ, সমাপ্তির এখন ইঙ্গিত এটা? এখন এটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ঝামেলা কোথায় হয়েছে। চলেন, এই তো দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু জুম করি, তাহলে আর একটু ভালো করে দেখতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে দেখেন, আমার হচ্ছে একটা ভুল হয়েছে, যে এই প্রশ্নটা, মানে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি কোনো উত্তর সিলেক্ট করে দেইনি। তো আমার মানে বারবার ক্রস চেক করতে গিয়ে দেখলাম যে এটার উত্তর সিলেক্ট করা হয়নি। এটার উত্তর হবে এই যে ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত। তো যারা এটা উত্তর দিয়েছেন তাদের সবারটা ঠিক আছে। তো সেক্ষেত্রে সাইফের আরো 2 নাম্বার বাড়বে। আমারও আরো 2 নম্বর বাড়বে। আচ্ছা, আমি সবারটাই দেখাচ্ছি কে কত পাবেন। দেখেন, এখানে কয়টি প্যারায় অনুচ্ছেদ রচিত হবে, এটার উত্তর হবে 1। সেক্ষেত্রে এখানে আব্দুল্লাহ কাফি সাফওয়ানের একটা ভুল গিয়েছে। সাফওয়ান দ্বিতীয়বার উত্তর করেছেন, প্রথমবার যে উত্তর করেন সেটাই আমি নেই, পরের বারের উত্তর নেই না। প্রথমবার যে উত্তর দিয়েছেন সেটাই উত্তর হবে। সারার প্রথমবারের উত্তর নেওয়া হবে। অনুরাধা অনুরাধার প্রথমবারের উত্তর নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। তো সেক্ষেত্রে এটা হবে উত্তর 1। অনুচ্ছেদের শেষ বাক্যে কি থাকে? মূল ভাব, তারপরে আহ, ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত, মূল ভাব, ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত। শেষ বাক্যে থাকে হচ্ছে ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত। তো এইটা যারা উত্তর দিয়েছেন তাদেরটা হয়েছে, এটার বাদে বাকি কারোটা হয়নি। এই মূল ভাব যারা দিয়েছেন তাদেরটা হয়নি। ঠিক আছে, আচ্ছা। তারপরে বৈষয়িক চিঠিপত্রের ভাগ 9 কে, বা ভাগ 9 কোনটি? সেক্ষেত্রে উত্তর কি হবে বলেন তো? এটা আমি এই অংশটা 3বার জিজ্ঞেস করেছি তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম, যে বলেছি যে এটা তোমরা মুখস্থ রাখবা। সেক্ষেত্রে উত্তর হবে ব্যবহারিক পত্র। তো ব্যবহারিক ছাড়া যারা দিয়েছেন তাদের সবারটা কাটা। বুঝেছি। এখানে প্রথম বাবু কেউই তো মনে হয় পারোনি এটা উত্তর। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একজন ইফরা পেরেছে, ভেরি গুড। ইফরা ক্লাসে যেমন সুন্দর করে রেসপন্স দিয়েছে, এখানেও সুন্দর মতো উত্তরটা, ঠিক উত্তর বাছাই করতে পেরেছে। আচ্ছা, উত্তর হবে ব্যবহারিক পত্র। সাইফের দ্বিতীয়টা তো এমনি কাটা, তাহলে উত্তর নেওয়া যাচ্ছে না। আচ্ছা, তারপরে পত্রগর্ভে সাধারণত কয়টি অংশ থাকে? উত্তর হবে 5টি। এখানে 6 দেওয়ার কোনো মানেই হয় না, আমি শেষমেশ আরেকবার দেখালাম, তাও এটা ভুল গেল সাফওয়ানের। সাফওয়ান বাবু, আরো মনোযোগী হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে শুভেচ্ছা প্রদান কোন অংশে থাকে? এটাও শেষ অংশে দেখালাম, দেখিয়ে বলেছি যে উদাহরণগুলো দেখবেন ভালো করে। উদাহরণ দেখলে দেখতেন যে মূল বক্তব্যে এটা থাকে। তাহলে যারা মূল বক্তব্যের বাইরে উত্তর দিয়েছে তাদের সবারটা কাটা। ঠিক আছে, তাহলে এখানে শুধু ইফরা ফুল মার্কস পেয়েছে, বাকি আর কেউ ফুল মার্কস পায়নি। কংগ্রাচুলেশনস ইফরা, ওয়েল ডান, ইউ হ্যাভ গট 10 আউট অফ 10। ঠিক আছে, এখানে ভুল ইনপুট হয়েছে, এই জন্য আমি ভেরি সরি। আপনি একমাত্র 10 পেয়েছেন। বাকি আহ, এখানে সাফনের মার্কস যা ছিল তাই, ওর 0, 0 এসেছে। তারপর সাইফের মার্কস হবে হচ্ছে 6, সাইফের মার্কস হবে 6। তারপরে সারার মার্কস হবে 2, 4, সারার মার্কস যা আছে তাই। মার্জুকের মার্কস হবে 6, এই তো। আর অনুরাধার মার্কস যা আছে তাই।
না সরি, অনুরাধার মার্কস হবে 6। অনুরাধা গট 6, ইফরা গট 10, মারজুক গট 6, সারা গট 4, সাইফ গট 6, সাফওয়ান গট 0। ক্লিয়ার সবাই? ম্যাম। ওকে বাবুরা, ভালো থাকেন। বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস, বেস্ট অফ লাক ফর ইউর স্টাডিজ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? No, ma'am. I had a great time talking to you all. Allah Hafiz, Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam.